আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ঠিক 5 থেকে 7 মাস আগে আমি কিছু ভিডিও করেছিলাম, বাট আমার মনে হয়েছে আরও কিছু তোমাদেরকে দেওয়ার দরকার। দ্যাটস ওয়াই আজকে তোমাদের সামনে আমি। তো আজকের ক্লাসটা কী নিয়ে হবে? আজকের ক্লাসটা হবে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো আমি এর আগে তোমাদের কিছু সিরিজ প্রকাশ করেছিলাম, যে সিরিজগুলোতে ছিল অসংখ্য ভিডিও, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ব্যাপক ব্যাখ্যা আকারে কিন্তু অত ভিডিও তোমাদের সামনে করা হয় নাই। তাই চিন্তা করলাম আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করিয়ে দিব, এবং এই সিম্পল কমপ্লেক্স করার মাধ্যমে বা কম্পাউন্ড করার মাধ্যমে তোমরা এসএসসি 2024 এবং এইচএসসি 2025-এর মানে তোমাদের যথেষ্ট পরিমাণে একটা উপকার হবে আমি আশা করি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা যে রুলটা করব সেই রুলটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কি? তীব্রতা। ওকে, ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা। তো তীব্রতাটা কীভাবে আসছে একটু দেখো। যদি কোনো সিম্পল সেন্টেন্সে আমরা TOO দেখতে পাই এবং তারপরে TO2 দেখতে পাই, তখন কমপ্লেক্স সেন্টেন্স করার সময় তোমাকে এই TOO এর জায়গায় সো বসাতে হবে এবং এই TO2 এর জায়গায় দ্যাট বসাতে হবে। ওকে, তারপরেও কথা আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে সিম্পলে একটা সাবজেক্ট একবারই বসে, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা সাবজেক্ট দুইবার বসে। যদি ফার্স্টেটা নাউন থাকে, প্রথমটা নাউন বসবে, পরেরটা প্রোনাউন বসবে। যদি ফার্স্টেরটাই প্রোনাউন থাকে বা ওই একটাই প্রোনাউন থাকে, তাহলে দুই পাশেই প্রোনাউন বসবে। কোথায় বসবে সেটাও বলে দিব, কোনো প্রবলেম নেই। আর কম্পাউন্ড যখন তুমি করতে যাবে, কম্পাউন্ড করার সময় তুমি একই সাবজেক্ট একবারও লিখতে পারো বা দুইবারও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে একটু দেখাই। এখানে তুমি দেখতে পাচ্ছ হি ইজ টু উইক টু ওয়ার্ক। যখন তুমি এটা করবে তখন তোমাকে TOO এর পরিবর্তে সো বসাতে হবে, TO2 এর পরিবর্তে দ্যাট বসাতে হবে। ক্লিয়ার? এরপরে তুমি কি করবে, বাদবাকি যেটা আছে তোমাকে কি কি চেঞ্জ করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথমে হি ইজ টু উইক টু ওয়ার্ক করতে গেলে কমপ্লেক্সের সাবজেক্ট এবং এখানে অক্সিলারি ভার্বটা একই রকম থাকবে। TOO এর পরিবর্তে সো বসতেছে, মাঝখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা বসে যাবে। বসার পরে তোমার কাজ হচ্ছে এইখানে যে সাবজেক্টটা তুমি দেখতে পাবে, এই সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন বসানো, এইটা যদি নাউন থাকে তাহলে নাউন বসানো। এখন যেহেতু আমরা এটা প্রোনাউন দেখতে পাচ্ছি তাই আমরা এটা প্রোনাউন করে ফেলবো। ওকে, সো এইখানে আমি আলাদা করে একটা প্রোনাউন বসিয়ে নিয়েছি। এরপরে তোমার টার্গেট হচ্ছে সাবজেক্টের সাথে যে ভার্বটা রয়েছে সেই ভার্বকে দেখা। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, তোমাকে এখানে বসাতে হবে ক্যান নট বা ক্যান্ট। এই ভার্বটা যদি পাস্ট ফর্ম হয়, তোমাকে এখানে বসাতে হবে কুডেন্ট। ক্লিয়ার? তাহলে এইখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, বাদবাকি যা আছে তা আমরা একই রকম রাখবো, আর কোনো চেঞ্জ করব না। কি নোটস একটাই, সেটা হচ্ছে তুমি যখন সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব দেখতে পাবে, প্রেজেন্ট ফর্মটা দেখতে পাবে, তখন তোমাকে এখানে ক্যান্ট বসাতে হবে, এবং যখন তুমি পাস্ট ফর্ম দেখতে পাবে তখন তোমাকে এখানে কুডেন্ট বসাতে হবে। ওকে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এখন কম্পাউন্ড করার সময় তুমি কি করবে? কম্পাউন্ড করার সময় যেই জায়গায় তুমি TOO দেখতে পাচ্ছ, কমপ্লেক্স করার সময় সেটা সো হয়ে গিয়েছে। আর কম্পাউন্ড যখন তুমি করতে যাবে তখন সেই জায়গায় হয়ে যাবে ভেরি। ওকে, আর যেখানে তুমি TOO দেখতে পেয়েছো সেখানে কমপ্লেক্সে তুমি দ্যাট করেছো, কিন্তু কম্পাউন্ড করার সময় তোমাকে এখানে অ্যান্ড বসাতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা একই সূত্রে গাঁথা, তার মানে এদের মধ্যে চেঞ্জটা খুব অল্প হয়ে থাকে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড প্রায় একই রকম দেখতে হয়, খালি তাদের চেনার উপায়টাকে বাদ দিয়ে। ওকে, তাহলে আমি এখানে চেঞ্জটা কি করব দেখো। এখানে আমি সো এর পরিবর্তে ভেরি বসিয়েছি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসিয়েছি। আমার বাদবাকি চেঞ্জটা মানে কি ওইভাবে করতে হবে না। তার মানে আমি এখানে এটা এইভাবে লিখতে পারি
যে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তুমি যদি চাও এই সেকেন্ড হিটা উঠিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, এই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, সো পরেরটা থেকে একটু দেখি কি আছে। এটা হচ্ছে পারপোজ, উদ্দেশ্য। এর আগেরটা কি ছিল? ইন্টেন্সিটি, তীব্রতা। T2 এবং TO2 যখন থাকবে তখন এই তীব্রতাটা সাধারণত নেগেটিভ ফর্ম হবে, মানে সেকেন্ড যেটা আছে ওইটা নেগেটিভ ফর্মে করতে হবে। ক্লিয়ার? কিন্তু এখন তুমি আসছো এনাফ টুতে। পারপোজ অর্থ হচ্ছে উদ্দেশ্যে, মানে এখানে উদ্দেশ্য নিয়ে যা বোঝাবে সেটাকে তোমার চেঞ্জ করতে হবে। ওকে, এই উদ্দেশ্যটা যোগ্যতার প্রকাশ করে। কি করে? যোগ্যতার প্রকাশ করে। তাহলে একটু উদ্দেশ্যটা দেখি আমরা। যদি কোনো সেন্টেন্স আমরা এনাফ টু দেখতে পাই তাহলে আমাদের কি করতে হবে? এনাফ টু দেখতে পেলে এনাফ টুর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, অলওয়েজ একটা অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, এনাফ টুর আগে অলওয়েজ একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে এই অ্যাডজেক্টিভের আগে একবার সো বসানো এবং এনাফ টু যেই জায়গাটায় আছে একবার সেখানে দ্যাট বসানো। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করতে হবে সেটা একটু দেখে নেই। লেখা আছে দ্য বয়। এটা আমি একটু সাদা কালি দিয়ে করি, হ্যাঁ, সাদাটা দিয়ে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথায় চেঞ্জ হয়েছে কোথায় চেঞ্জ হয় নাই। দ্য বয়, এবার লিখলাম ইজ, সো আছে, সো এর পরে আমি এখানে নিয়ে আসলাম স্ট্রং, দ্যাট। এখন খেয়াল করো, ইন্টেন্সিটি বা তীব্রতাতে এখানে টু এর পরে ক্যান নট বা কুডেন্ট বসতো। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান নট, পাস্ট ফর্ম থাকলে কুডেন্ট বসতো। তো এখানে আমরা কি করব? এখানে আমরা ক্যান বা কুড বসাবো, কারণ এইটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যটা যোগ্যতা অনুযায়ী করা যায়। মানে এইখানে হচ্ছে দ্য বয় ইজ স্ট্রং, বালকটা শক্তিশালী। বালকটা শক্তিশালী হলে সে কোনো কিছু করতে পারবে না এমন তো না, সে পারবে বলেই এটা বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখব দ্য বয় ইজ সো স্ট্রং দ্যাট, দ্যাটের পরে এখন তুমি এইখানে যে দ্য বয় দেখতে পাচ্ছ এইটাকে আমি ধরে নেই নাউন, তাই না? এই নাউনটার তোমাকে করতে হবে প্রোনাউন। যদি এটা প্রোনাউন করতে হয় এই দ্যাটের পরে তোমাকে এই সাবজেক্টের প্রোনাউনটা বসাতে হবে। তাহলে এই প্রোনাউনটা আমি একটু বসিয়ে নিলাম, হি। এখন দেখো এখানে ইজ আছে, তাই না? ইজ আছে। যদি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এইখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম তুমি দেখতে পাও সাবজেক্টের পরে, এইটা হয়ে যাবে ক্যান। এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাও তাহলে এখানে হয়ে যাবে কুড। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে করব দেখো, এইটা তোমাকে এইভাবে করতে হবে। যেহেতু তুমি এখানে ইজ দেখতে পেয়েছো মানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এই প্রেজেন্ট টেন্সে থাকার কারণে তোমাকে এখানে বসাতে হবে হচ্ছে ক্যান। ওকে, তোমাকে এখানে বসাতে হবে ক্যান, দিয়ে দিলাম। এরপরে বাদ বাকি যা আছে রেস্ট অফ উইল বি আনচেঞ্জড। দ্যাটস ওয়াই আমি এখানে একটু এইভাবে এটা করে দিই, ক্যারি দ্য লোড। ক্লিয়ার? এখন এইটাকে যদি তুমি কম্পাউন্ড করো, কম্পাউন্ড করতে গেলে কি করবে? কম্পাউন্ড করতে গেলে এই যে সো আছে যেই জায়গাটায়, এই জায়গাটায় তুমি বসাবে হচ্ছে ভেরি। কম্পাউন্ড করার সময় এই জায়গাটাতে বসাতে হবে ভেরি। দ্যাট যে জায়গাটায় আছে সেই জায়গাটায় তোমাকে বসাতে হবে অ্যান্ড। আমি আবারও বলছি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই সূত্রে গাঁথা, শুধুমাত্র চেনার উপায়টা বাদে। ওকে, তাহলে এইখানে কমপ্লেক্সে তুমি যা লিখেছো কম্পাউন্ডে তাই লিখবে। যখন তুমি সিম্পল থেকে করতে যাবে তুমি দেখলেই বুঝতে পারছো সিম্পল থেকে আমি কম্পাউন্ড যখন করব তখন কিভাবে হবে। অর্থাৎ এই পুরো অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। এই অ্যান্সারটা হবে এইভাবে যে দ্য বয় ইজ ভেরি স্ট্রং অ্যান্ড
হি ক্যান ক্যারি দ্য লোড। ওকে, আর কোনো ঝামেলা নেই আশা করি। এই গেল হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এনাফ টু দিয়ে। এটা কি শুধু এনাফ টু দিয়েই আসে? না, এটা শুধু এনাফ টু দিয়ে আসে না, আর কিছু নিয়ম দিয়ে আসে, দেখাচ্ছি। এনাফ টু থাকলে তোমার এখানে অ্যাডজেক্টিভ থাকবে, কিন্তু এনাফ টু না থেকে যদি এরকমভাবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে, তখন তুমি কি করবে? তখন তোমাকে এই কাজটা করতে হবে। যখন তুমি দেখবে এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন তোমাকে এখানে কমপ্লেক্সের জায়গাতে বসাতে হবে সো দ্যাট। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স একই সাবজেক্ট দুইবার বসাতে হয়, তাহলে আমি আগে একটু সামনের সাবজেক্টগুলো করে নিব। সামনে কি আছে? উই আছে, ওয়েন্টের জায়গায় ওয়েন্ট হবে, দেয়ারের জায়গায় দেয়ার হবে। বসলো, বসার পরে একটু খেয়াল করে দেখো, এই উইটা হচ্ছে গিয়ে প্রোনাউন, তাই দ্যাটের পরে আমাদেরকে এই প্রোনাউনটাই বসাতে হবে। বসিয়ে নিলাম। এখানে রয়েছে ওয়েন্ট, ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যখন তুমি ভার্বের পাস্ট ফর্ম দেখবে, তার মানে তোমাকে বসাতে হবে কি? তোমাকে বসাতে হবে এইটা। ওকে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কুড, তাহলে আমি এখানে লিখে নিলাম কুড। এরপরে তোমার আর কোনো এক্সট্রা করে চেঞ্জ নাই। ওকে, বাদ বাকি যা আছে সব এইভাবেই একইভাবে বসে যাবে। ওকে, গেল। এরপর চলে আসো, যদি আমরা এটা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করতে গেলে আমরা কি করতে পারি? কম্পাউন্ড করতে গেলে যেই জায়গাটায় আমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, কমপ্লেক্স করার সময় আমি সেই জায়গাটায় সো দ্যাট বসিয়েছি। কম্পাউন্ড করতে গেলে আমাকে এইখানে বসাতে হবে অ্যান্ড, আর কিছু চেঞ্জ করতে হবে না। আমি আবারও বলি, তোমরা চাইলে একই সাবজেক্ট দুইবার না বসে একবার বসাতে পারো কম্পাউন্ডের ক্ষেত্রে। অবশ্যই প্রথমবার সাবজেক্ট বসবে, কিন্তু সেকেন্ডবার এখানে সাবজেক্ট বসবে না, এইভাবেও করতে পারো। কিন্তু আমি বোঝার সুবিধার্থে এখানে দুইবার করে সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান্সার কি হয়? উই went there and we could play cricket. সো এটার অ্যান্সার শেষ, আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে যদি তুমি ইন অর্ডার টু দেখতে পাও, ইন অর্ডার টু দেখতে পেলেও ঠিক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে যেটা করেছো, এই জায়গাটায় একটু মার্কারটা চেঞ্জ করে নিই। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করেছে যে নিয়মটা, এই নিয়মটা একদম সেম, খালি এক জায়গায় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই এক জায়গাতে ইন অর্ডার টু প্লাস প্রেজেন্ট ফর্ম। ওকে, একই, এটা যা এইটাও তাই হবে, এটার মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ, এরকম আরও কিছু নিয়ম আছে যেটা আমরা একই ধরতে পারি, মানে এর মধ্যে কোনো চেঞ্জ নাই। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সো দ্যাট উই মানে কুড প্লে ক্রিকেট এমন হয়েছে, এখানে ইন অর্ডার টু থাকলেও সো দ্যাট উই কুড প্লে ক্রিকেট হইতো। কম্পাউন্ডের বেলা যা এখানে আছে এখানেও তাই হয়। ওকে, তাহলে এরপরে যদি তুমি দেখো উইথ আ ভিউ টু প্লেইং ক্রিকেট, এইটাও সেম, ঠিক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের নিয়মে আমরা যা পেয়েছি এইটাতেও সেম। অর্থাৎ এখানে দুইটা ব্যবহারে আইএনজি আছে, তাই আমি একটা দেখিয়ে দিতে চাচ্ছি, কিন্তু অ্যান্সার একই হবে, আমি আবারও বলে দিলাম। তাহলে যদি কোনো জায়গায় তুমি উইথ এ ভিউ টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখতে পাও, তাহলে কমপ্লেক্স করার সময় তোমাকে বসাতে হবে সো দ্যাট, এবং এই সাবজেক্ট এবং ভার্বটা এখানে যেটা থাকবে সেই অনুযায়ী তোমাকে সো দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট এবং ক্যান অথবা কুড বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উই ওয়েন্ট দেয়ার সো দ্যাট, যেহেতু এটা প্রোনাউন উই, তাই আমরা এখানে উইটা আবারও বসাবো। যদি নাউন থাকতো এটাকে প্রোনাউন করতাম, আর যেহেতু এটা ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই আমরা এখানে বসিয়ে দিব কুড। তখন এই
আইএনজি থাকবে না, ক্যান কুড বসার পর এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, কারণ আমরা রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী জানি যে যদি মানে কোনো মডেল অক্সিলারি ভার্ব দেখা যায় তাহলে সেই মডেল অক্সিলারি ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সেটা যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি ভার্ব দেখা যায় তখন সেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয় না, V3 হয়। ওকে, গেল। সো এরপর আমরা কম্পাউন্ড যদি করি, কম্পাউন্ড করতে গেলে কি করব? কম্পাউন্ড করতে গেলে যে জায়গাটা চেঞ্জ হবে শুধু সেই জায়গাটাই করব। সো দ্যাট থাকলে সেটা হয়ে যাবে অ্যান্ড, আর বাদ বাকি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কীরকম দেখতে হয় তাই আমরা এখানে জাস্ট স্ট্যান্ডার্ড চেঞ্জ করেছি, আর বাদ বাকি আর কোনো চেঞ্জ করা লাগবে না। তার মানে অ্যান্সারটা এরকম হবে যে উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড we could play cricket। এটা এইভাবে we এর পরে যাব could, then play cricket। ওকে, সো এই যে 5 নম্বর নিয়মটা আমরা যেরকম দেখতে পাচ্ছি ঠিক 6 নাম্বারটা একই রকম হবে, তাই আমি এখান থেকে একটা করালাম যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। এরপর আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অপোজিশন। অপোজিশন কি? বিরোধী। মানে এখানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্স আরেকটা থেকে আলাদা হবে, মানে অপোজিট হবে। ওকে, একটা নেগেটিভ থাকবে, একটা পজিটিভ থাকবে। যদি সামনে একটা পজিটিভ থাকে পরেরটা নেগেটিভ হবে, আর যদি সামনে একটা নেগেটিভ থাকে পরেরটা পজিটিভ হবে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যদি দেখা যায়, এই কথার অর্থ কি? সত্ত্বেও। এই কথাগুলোর অর্থ হচ্ছে সত্ত্বেও। যখন তুমি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দেখতে পাবে, তারপরে যদি আইএনজি দেখতে পাও, তখন এই কমপ্লেক্স করার সময় তোমাকে অবশ্যই দো বসাতে হবে অথবা অল দো বসাতে হবে। সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলোতে ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের পরে আইএনজি বসে। কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো যে যখন আমরা বিং দেখতে পাই তখন ধরে নিতে হবে এখানে টু বি ভার্ব ব্যবহার হয়েছে, অর্থাৎ am, is, are, was অথবা were ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সের শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবো এটা প্রেজেন্ট ব্যবহার হয়েছে না পাস্ট ব্যবহার হয়েছে। যখন আমরা হ্যাভিং দেখতে পাই এই ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের পরে, তখন আমাদের ধরে নিতে হবে এখানে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ বা হ্যাড ব্যবহৃত হয়েছে। এটা আমরা বুঝতে পারবো যখন আমরা সেন্টেন্সের শেষ পর্যন্ত যাব। ঠিক আছে? সেন্টেন্সের শেষে যে ভার্বটা থাকবে বা লাস্ট সেন্টেন্সের যে ভার্বটা থাকবে তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো এখানে কোন ভার্বটা অ্যাকচুয়ালি ইউজ হয়েছে। ক্লিয়ার? তাহলে এরকম করে যদি আমি করি দো অথবা অলদোর পরে কি করতে হবে আমাকে বলো তো? অলদোর পরে এই যে তুমি এখানে হি দেখতে পাচ্ছ, এই হিটাকে একবার সামনে নিয়ে আসতে হবে, মানে দো অলদোর পরে বসাতে হবে। ওকে, দো অলদোর পরে বসাতে হবে। আর একবার এটা কোথায় বসবে? একবার এটা এখানেও বসবে, মানে কমপ্লেক্স সেন্টেন্সে একই সাবজেক্ট দুইবার বসে। তাহলে দো অথবা অলদো লেখার পর লিখলাম হি, যেহেতু এটা ইজ আছে এইটা অনুযায়ী বিংটা হয়ে যাবে ইজ। ক্লিয়ার? বিংটাও হয়ে যাবে ইজ, যেহেতু এখানে সাবজেক্ট হি তাই ইজ, আর যেহেতু এখানে বিং আছে তাই এইটা প্রেজেন্ট ফর্মে আছে তাই এটা হয়ে গেছে ইজ। ওকে, তাহলে দো হি অলদো অথবা দো হি ইজ, এরপরে বাদ বাকি যা আছে তার আর চেঞ্জের প্রয়োজন পড়বে না। তা তুমি কি করবে? দো অথবা অলদো লেখার পরে হি ইজ, বাদ বাকিটা লেখো কোনো কিছু চেঞ্জ না করি। তাহলে অ্যান্সার হচ্ছে দো অথবা অলদো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। ক্লিয়ার? এই হচ্ছে অ্যান্সার।
কিন্তু যখন তুমি এটাকে কম্পাউন্ড করতে যাবে, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দেখলে আমরা চিনতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দো অথবা অলদো দেখলে চিনতে পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখলে চিনতে পারবো? কম্পাউন্ড সেন্টেন্সে বা সিম্পল থেকে কম্পাউন্ড করার সময় হোক বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় হোক, কমাটা উঠাই দিতে হবে। কমাটা উঠাই দিয়ে আমার এই জায়গাতে বার্ড বসাতে হবে। তাহলে এই জায়গায় আমার দো অথবা অলদোর ব্যবহারটা লাগতেছে না, একদম এখান থেকে শুরু করতে হবে, সাবজেক্ট থেকে। তাহলে এখানে করব কি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। ক্লিয়ার? এইটুকুই। তুমি চাইলে সেকেন্ড সাবজেক্টে উঠাই দিতে পারো, আমি আবারও বলছি। তার মানে হি ইজ পোর বাট অনেস্ট, এটাও করা যায়। ওকে, তাহলে এই হচ্ছে অপোজিশনের নিয়ম। আমরা একটু সামনে যাই, সামনে গেলে আমরা এরপর পাবো কন্ডিশনাল নিয়ম। ঠিক আছে? তো কন্ডিশনাল নিয়মটা কীভাবে করতে হয়, একটা কথা বলে দেই। এই কথাটার ক্ষেত্রে মনে রাখবে, বাই অর্থ দ্বারা, উইদাউট অর্থ ছাড়া। বাই অর্থের দ্বারা, উইদাউট অর্থ ছাড়া। বাই পজিটিভ, উইদাউট নেগেটিভ। দ্যাটস ওয়াই বললাম বাই অর্থ দ্বারা, উইদাউট অর্থ ছাড়া। এখন তুমি কি করতেছো, এখানে তুমি দেখতে পাচ্ছ যদি কোনো সেন্টেন্সে বাই এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, তখন তুমি কিভাবে করবে, সেটাই হচ্ছে কথা। এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় তোমাকে ইফ বসাতে হবে। এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা এখানে আরেকবার বসবে। উই এর পরের কাহিনীটা কি, এখানে যে ভার্বটা দেখতে পাবে, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, এইখানে যে আইএনজিটা আছে এইটাও এখানে প্রেজেন্ট ফর্ম আকারেই বসবে। হয় প্রেজেন্ট ফর্ম আকারে বসবে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস অথবা ইএস আকারে বসবে। ক্লিয়ার? তাহলে উই এর সাথে আমরা কি পাই, প্রেজেন্ট ফর্ম পাই, এস বাই এস পাই না। কারণ আমি তুমি সবাই থাকলে প্রেজেন্ট ফর্ম, আমি তুমি সবাই না থাকলে এস বাই এস। তাই এখানে আমি উই এর সাথে এটা পাবো কি, প্রেজেন্ট ফর্ম আকারে। ওকে, প্রেজেন্ট ফর্ম আকারে পেলাম। এরপরে বাদবাকি যা আছে সেটা একটু বসায় দাও, আর কোনো চেঞ্জের তোমার দরকার নাই। তাহলে অ্যান্সার আসতেছে কি, অ্যান্সার আসতেছে ইফ উই প্র্যাকটিস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তারপরে উই ক্যান লার্ন ইট। ওকে, এইখানে তোমাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যদি তুমি এখন কম্পাউন্ড করতে যাও, তাহলে এই যে জিনিসটা তুমি ইফ প্লাস সাবজেক্টটা বসিয়েছ, এইটার কম্পাউন্ডে বসানোর দরকার নাই। এটা না বসিয়ে আমরা শুধুমাত্র এইখানে কমার পরিবর্তে অ্যান্ড বসাবো, বাদ বাকি যা আছে তা সব একই রাখবো। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে এমন, প্র্যাকটিস again and again and we can learn it. আর কি কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হয় না এখানে প্রবলেম থাকার কথা। এখন আসে একটু উইদাউটের ব্যবহারে। উইদাউটের ব্যবহারটা কেমন হবে, আমরা রাইট ফর্ম ভার্বে করেছি। টু বি ভার্বিন বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাকে ডু নট অথবা ডিডেন্ট অথবা ডাজেন্ট দিয়ে করতে হবে, তাই না? এটা আমরা শিখেছি। তো এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা পেয়েছিলাম যদি আমি ভার্বের প্রেজেন্ট ফর্মকে বা প্রেজেন্ট টেন্সকে আমি নেগেটিভ করতে যাই, তাহলে আমাকে করতে হবে ডু নট প্লাস প্রেজেন্ট ফর্ম, এটা করতে হবে। অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমাকে বসাতে হবে ডাজেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। কিন্তু সেন্টেন্সটি যদি আমরা পাস্ট টেন্সে দেখি, মানে V2-তে দেখি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে দেখলে আমি কি করব, পাস্ট টেন্সে দেখলে আমাকে করতে হবে ডিডেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। ডাজেন্ট কার জন্য বসে, আমি তুমি সবাই না থেকে
যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তার ক্ষেত্রে ডাজেন্ট, আমি তুমি সবাই থাকলে ডোন্ট, সেটা একমাত্র প্রেজেন্ট টেন্সে। আর যখন আমি পাস্ট টেন্সে করব তখন সেটা হয়ে যাবে ডিডেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এই পরেরটা একটু খেয়াল করো, উইদাউট প্র্যাকটিসিং এগেইন অ্যান্ড এগেইন উই ক্যান লার্ন ইট। এখন যেহেতু এইখানে আমরা ক্যান নট লার্ন দেখতে পাচ্ছি, মানে এখানেও আমার নেগেটিভ করতে হবে। ক্যান প্লাস বা অথবা কুড প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে ওখানে করতে হয় পজিটিভ, ক্যান নট অথবা কুডেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে এই আইএনজি ভার্বটা করতে হয় নেগেটিভ। তাহলে কি করব, এখানে উইদাউটের পরিবর্তে আমি লিখব ইফ। এইখানের সাবজেক্টটাকে আমি আরেকবার বসাবো, উই আছে কি ক্যান্ট লার্ন, দ্যাট মিনস এটা নেগেটিভ, আমাকে আইএনজিটার করতে হবে নেগেটিভ। ওকে, উই এর সাথে আমরা কি দিব, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে উই এর সাথে আমরা দিব ডোন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমাকে এখানে বসাতে হবে প্র্যাকটিসের ডোন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হয়ে যাবে ডোন্ট প্র্যাকটিস। ওকে, এরপরে বাদবাকি যা আছে সব আগের মতোই থাকবে। তাহলে ইফ উই ডোন্ট প্র্যাকটিস again and again, এরপরে we can't learn it। ওকে গেল। এখন তুমি যখন এটাকে কম্পাউন্ড করবে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে অবশ্যই এই যে ইফ থেকে শুরু করে একদম নেগেটিভ ডু নট ডিডেন্ট ডাজেন্ট পর্যন্ত উঠাই দিতে হবে, কিচ্ছু বসবে না এই জায়গায়। হ্যাঁ, তো আর এই যে কমাটা দেখতে পাচ্ছ, এই কমাটার পরিবর্তে তোমাকে এখানে অর বসাতে হবে। ওকে, তাহলে এটা একটু দেখে নেই, এটা কি করব আমরা, তাহলে অ্যান্সার আসে প্র্যাকটিস again and again or we can't learn it। আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, এই হচ্ছে টোটাল কন্ডিশনাল থাকলে এরকম করে আমাদের লিখতে হবে। চলো পরেরটা যাই। রুল নাম্বার 5, টাইম নিয়ে করি একটু। দেখো এখানে অ্যাট দ্য টাইম অফ আছে, অথবা ডিউরিং আছে, অথবা ইন আছে, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি অ্যাট দ্য টাইম অফ অথবা ডিউরিং অথবা ইনের পরে বা অ্যাটের পরে বলো বা অনের পরে বলো, এরপরে যদি কোনো সময় দেখা যায় তখন এই পুরোটা উঠিয়ে দিয়ে, স্পেশালি এইখানে যা যা আছে শুধু সময়টাকে রেখে এই পুরোটা উঠিয়ে দিয়ে তোমাকে ওয়েন বসাতে হবে, টাইমের কারণে আসবে ইট ইজ, তারপরে সময় থেকে শুরু করে যা যা আছে তা সব বসে যাবে। ওকে, সময় থেকে শুরু করে যা যা আছে তা সব বসে যাবে। এখন সময়টা কি ছিল, উইন্টার ছিল, তাই আমি এখানে উইন্টার বসিয়ে দিলাম। তারপরে লিভস ফল ফ্রম ট্রিজ। ওকে, লিভস ফল ফ্রম ট্রিজ। এখন কম্পাউন্ড করতে গেলে কি করবে, কম্পাউন্ড করতে গেলে তোমার কাজ হচ্ছে গিয়ে যে এখানে যে তুমি ওয়েনটা দেখতে পাচ্ছ, ওয়েনটা এখানে বসবে না, কমা যেখানে আছে সেই জায়গাটায় শুধু অ্যান্ড বসবে, বাদ বাকি যা আছে তা সব আগের মতো থাকবে। তাহলে কি করব, ইট ইজ উইন্টার অ্যান্ড লিভস ফল ফ্রম ট্রিজ। ক্লিয়ার? এই গেল। এখন
যদি এরকমভাবে অ্যাট দ্য এইজ অফ থাকে, অ্যাট দ্য এইজ অফের পরে আমরা যদি বয়সটা দেখতে পাই, যেমন এখানে অ্যাট দ্য এইজ অফ আছে, তারপর 10 আছে, তাই না? তখন তোমাকে কি করতে হবে বলো তো? তখন তোমাকে অ্যাট দ্য এইজ অফ থাকার কারণে ফার্স্টে বসাতে হবে ওয়েন। যখন কোনো ব্যক্তিকে নিয়ে বলবে, কোনো সময় না, যখন কোনো ব্যক্তিকে নিয়ে বলবে তখন সেকেন্ড সেন্টেন্সে যে থাকবে, মানে যে টেন্স থাকবে, সেই টেন্স অনুযায়ী তোমাকে এখানে ভার্বটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি হি লেফট ভিলেজ ফর ঢাকা, তার মানে এইখানে সেকেন্ড সেন্টেন্সে আমরা লেফট দেখতে পাচ্ছি, আর লেফট দেখার কারণে এখানে অক্সিলারি ভার্ব হয়ে যাবে ওয়াজ। তার মানে একটু দেখো, অ্যাট দ্য এইজ অফ 10 আছে, তারপরে হি আছে। এখন হি থাকলে তুমি কি করবে? ওয়েনের পরে হিটাকে নিয়ে আসবে এখানে। এখানে ভার্বটা দেখো, লেফট আছে, লেফটটা কি? ভার্বের পাস্ট ফর্ম। যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন তোমাকে এখানে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, ওই আগেরগুলোর মতোই, ঠিক আছে? বসানোর পরে বাদ বাকি যা আছে তা সব একই থাকবে। অর্থাৎ এখানে হবে ওয়েন হি ওয়াজ 10, তারপরে হি লেফট ভিলেজ ফর ঢাকা। একটু বলে রাখি, সময় যদি বলে তখন ওয়েন ইট ইজ তুমি বসাও, তারপর সময় বসাও। যখন কোনো ব্যক্তিকেন্দ্রিক কিছু হবে তখন সেখানে টেন্স অনুযায়ী ব্যক্তির পরে ইজ অথবা ওয়াজ বসতে পারে, আর অথবা ওয়্যার বসতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবে। কিন্তু সময়ের ক্ষেত্রে এই জিনিসটা সাধারণত হয় না। ওকে, তাহলে এখানে যখন তুমি কম্পাউন্ড করবে, কম্পাউন্ড করার সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে যেখানে ওয়েন আছে, ওয়েনটা বসানো যাবে না। অ্যাট দ্য এজ অফ থাকলে সেটাও বসানো যাবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে এরপরে এই যে যে জায়গাটা কমা আছে সেই জায়গাটা শুধু একটা অ্যান্ড বসিয়ে দিতে হবে, বাদ বাকি আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, তাহলে আমি লিখলাম হি ওয়াজ 10 অ্যান্ড হি লেফট ভিলেজ ফর ঢাকা। ওকে, এই গেল। এরপরে দেখো অন ফ্রাইডে আছে। আমরা সাধারণত জানি অনের পরে কোনো একটা তারিখ বসে অথবা কোনো বারের নাম বসে। অনের পরে যদি তুমি দেখো তাহলে সবসময় মনে রাখবে অনের পরে কোনো একটা তারিখ অথবা বারের নাম বসতে পারে। ক্লিয়ার? অনের পরে তারিখ বা বারের নাম বসে। তাহলে তুমি কি করবে? এই যে অন যে জায়গাটায় আছে সেই জায়গাটা তুমি ওয়েন বসাবে, আর যেহেতু এটা সময় কোনো, তাই তুমি নির্দ্বিধায় এই জায়গায় ইট ইজ বসিয়ে দিতে পারো, তারপরে তুমি সময়টাকে লিখতে পারো। তাহলে অ্যান্সারটা আসে কি? ওয়েন ইট ইজ ফ্রাইডে, কমা দিলা, তারপরে আওয়ার স্কুল রিমেইনস ক্লোজড। আর কিচ্ছু করতে হবে না। এখানে একটু দেখো, কম্পাউন্ড যখন করবে তখন কি হবে? এখানে কম্পাউন্ড যখন করবে তখন এই জায়গাটায় তোমাকে অবশ্যই এই কথাটা লিখতে হবে। কম্পাউন্ড করার সময় ওয়েনটাকে দেওয়া যাবে না, তোমাকে ইট থেকে শুরু করতে হবে, আর এইখানে যে কমাটা আছে সেই কমার পরিবর্তে অ্যান্ড বসাতে হবে। তাহলে অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আসবে ইট is Friday and our school remains closed. Okay, our school remains closed. এই পর্যন্তই, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা পরেরটাতে একটু চলে যাই। পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি? রুল 5-এর অ্যাট ডে লাইট, একদম সোজা, আগে যা করছি তাই, ঠিক আছে? সময় থাকলেই ওয়েন ইট ইজ, সময় থাকলেই ওয়েন ইট ইজ। তার মানে এটা কি করবো বলো তো? এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট আছে, অ্যাটের পরে সময় আছে, তাহলে আমি বসাবো হচ্ছে ওয়েন ইট ইজ, বসানোর পরে এই যে ডে লাইট থেকে শুরু,
daylight, comma, I slept a lot. I slept a lot. শেষ। যখন এটাকে তুমি কম্পাউন্ড করবে তখন কি করবে? খুবই সোজা। কম্পাউন্ড করার কাহিনীটা একদম সোজা, খালি কমার পরিবর্তে একটা অ্যান্ড বসিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। আর এখানে যে ওয়েনটা আছে, ওয়েনটা কম্পাউন্ডে বসাবে না, কাজ শেষ, আর কিচ্ছু না। ওকে, তাহলে অ্যান্সার হবে কি? ইট ইজ daylight and I slept a lot. গেল, কাহিনী শেষ। তাহলে আসো একটু পরেরটা যাই। রিজন, কারণ, কারণ কি কি দিয়ে আসে? কারণ কি কি দিয়ে আসে? বিকজ অফ দিয়ে কারণ আসে, ডিউ টু দিয়ে কারণ আসে, ওয়িং টু দিয়ে আসে, অন অ্যাকাউন্ট অফ আসে, এই অথবা টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দিয়ে আসে। যখন এগুলো থাকবে তখন অবশ্যই এই যে মানে যেখানে ভার্বটা আছে, এই ভার্বটা হয়ে যাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা সূত্র মনে করতে পারো। তার মানে যদি আমরা দেখতে পাই বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ অথবা টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন, তখন আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা যখন আমরা দেখব তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এদের পরিবর্তে, এখানে যা আছে তাদের পরিবর্তে আমাকে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ বসাতে হবে। ঠিক আছে, আমি এখানে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ লিখে নিলাম। তাহলে আমি এখানে ধরলাম সিন্স অ্যাজ বিকজের মধ্যে একটা, যে কোনো একটা লিখব। অ্যাজ লিখলাম, লেখার পরে এই যে সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ, এই সাবজেক্টের একটা কপি তোমাকে এই সিন্স অ্যাজ বিকজের পরে বসাতে হবে। বসালাম। এখন এইখানে তুমি মেট দেখতে পাচ্ছ, এমইটি, মেট দেখতে পাচ্ছ। মেটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই না? যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এই ভার্বটা যা থাকবে এই ভার্বটা তাই হবে। এই ভার্বটা যা থাকবে এই ভার্বটা তাই হবে। তার মানে কি, এই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে, এই ভার্বটা হয়ে যাবে পাস্ট ফর্ম। ওকে, তাহলে গোয়িং আছে, গোয়িং এর পরিবর্তে আমি কি লিখবো? এটাকে করে ফেলবো ওয়েন্ট। বাদ বাকি যা আছে তা কিন্তু একই থাকবে, ওটা কিন্তু আর চেঞ্জ করা লাগবে না। তাহলে আমি কি করলাম? সিন্স আই ওয়েন্ট দেয়ার আই মেট উইথ হিম। শেষ। এই পরেরটা কম্পাউন্ড করতে সময় কি করতে হবে? দেখো, কম্পাউন্ড করার সময় এই যে কমা যে জায়গাটা থাকবে সে জায়গাটা অ্যান্ড বসাতে হবে। তাহলে কমা যে জায়গাটা থাকে সে জায়গায় অ্যান্ড বসালাম। বসানোর পরে এই যে জায়গাটা তুমি অ্যাজ দেখতে পাচ্ছ, অ্যাজটা বসবে না, বাদ বাকি যা আছে তা সব আগের মতো বসবে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই সূত্রে গাঁথা, তাই না? সব থেকে সোজা জিনিস। তোমরা চাইলে সেকেন্ড সাবজেক্টটা উঠাই দিতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুমি এইভাবে বলতে পারো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট উইথ হিম, অথবা আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট উইথ হিম, এভাবে বলা যায়। ওকে, গেল পরেরটা। তারপরেটা একটু আসি। দেখো, এখানে লেখা আছে অ্যাপোজিটিভ। সো হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ কথাটার অর্থ হচ্ছে গিয়ে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেই অতিরিক্ত তথ্যটাই হচ্ছে গিয়ে অ্যাপোজিটিভ, তাই না? অতিরিক্ত তথ্যটাই হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো, এখানে লেখা আছে কাজী নজরুল ইসলাম, সে কে? একজন বিদ্রোহী কবি। এই যে একজন বিদ্রোহী কবি, আমি যেটা বললাম, এইটা সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছে, আর এই অতিরিক্ত তথ্যটাই হচ্ছে অ্যাপোজিটিভ। যখন কোনো এইচএসসির স্টুডেন্ট তোমরা মডিফায়ার্স করবে, তখন এই মডিফায়ার্স থেকে অ্যাপোজিটিভ সম্পর্কে জানতে পারবে। আর এসএসসির স্টুডেন্টরা আজকে জানলা, বা এর আগেও তোমরা জেনেছো। একটু আসি পরেরটাতে। দেখো কি করব? এই যে কাজী নজরুল ইসলাম আছে, তাহলে কাজী নজরুল ইসলামকে তুমি যেটা আছে সেটাই লেখো, কাজী নজরুল ইসলাম লিখলে। এখন তুমি সাবজেক্ট যদি ব্যক্তি দেখতে পাও, তাহলে তোমাকে বসাতে হবে হচ্ছে হু।
সাবজেক্ট যদি তুমি কোনো অব্যক্তি বা বস্তু দেখতে পাও তাহলে তোমাকে বসাতে হবে উইচ অথবা দ্যাট। ক্লিয়ার? তাহলে কাজী নজরুল ইসলাম হু। এখন সে যদি এখনো এক্সিস্ট করে থাকে, সে যে বিদ্রোহী কবি এখনো যদি আমরা জেনে থাকি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে বসাতে হবে ইজ। প্রেজেন্ট এক্সিস্ট করে বলতে আমি বোঝাতে চেয়েছি তার সম্মান বা খ্যাতি যদি এখনো এক্সিস্ট করে তাহলে সেটা ইজ, আর যদি না করে তাহলে ওয়াজ। ওকে, তাহলে এখানে কাজী নজরুল ইসলাম হু ইজ, বাদ বাকি যা আছে তাই লিখে দাও, আর চেঞ্জ করা লাগবে না। আ রেবেল পোয়েট কমা দিয়ে তারপর ওয়াজ বোর্ন অ্যাট চুরুলিয়া। ক্লিয়ার? এখন তুমি যখন কম্পাউন্ড করবে এই সেন্টেন্সটা, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হুটা বসানো যাবে না। কি? হুটা বসানো যাবে না। আর যেখানে তুমি কমাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এই জায়গাটা তোমাকে একটা অ্যান্ড আনতে হবে। আর এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা অনুযায়ী তোমাকে এখানে একটা প্রোনাউন আনতে হবে। ক্লিয়ার? আর কোনো কাজ তোমাদের এখানে নাই। তাহলে তোমরা কি করবে? তোমরা এইভাবে লিখবে যে কাজী নজরুল ইসলাম is a rebel poet and he was born at চুরুলিয়া। তো এখানে কাহিনীটা কি? সিম্পল থেকে কমপ্লেক্স করার, সেটা হচ্ছে আমি সাবজেক্টটা যদি কোনো পার্সন দেখতে পাই, কমপ্লেক্স করার সময় আমি হু বসাবো। সাবজেক্ট যখন কোনো থিংস অর অ্যানিমাল থাকবে তখন তোমাকে এখানে বসাতে হবে উইচ অথবা দ্যাট। ঠিক আছে? এই চলে আসি পরেরটাতে, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট, নন ফাইনাইট, যে সমস্ত সেন্টেন্সে সাবজেক্ট মানে যে সমস্ত সেন্টেন্স দেখলে বোঝা যায় যে এটা কোন টেন্সে আছে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যে সমস্ত সেন্টেন্সে আমরা ভার্ব দেখে বুঝতে পারি না যেটা আসলে কোন টেন্সে আছে তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবে। তাহলে দেখো নন ফাইনাইট ভার্ব এখানে কি আছে? ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, এই জিনিসটা লেখা আছে, তাই না? নন ফাইনাইট ভার্বে ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ। এটা আমরা কিভাবে করব? যখন তুমি এখানে আইএনজি ভার্ব দেখতে পারবে তখন তোমাকে কমপ্লেক্স করার সময় ওয়েন বসাতে হবে। গেল, এখানে যে ভার্ব সরি সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এখানে চলে আসবে হি। এই যে তুমি ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটা যে ফর্মে থাকবে এইটা এই ফর্মেই আসবে। এখানে যদি এটা প্রেজেন্ট ফর্ম থাকে এটা প্রেজেন্ট ফর্ম হবে, এটা পাস্ট ফর্ম থাকলে এটা পাস্ট ফর্ম হবে। তাই ফিনিশিং যেহেতু আছে তোমাকে এখানে করতে হবে ফিনিশড। ঠিক আছে? তারপরে আমরা বাদবাকি যা আছে তা এখানে বসিয়ে দিব। when he finished his work, এরপরে he went to sleep। গেল? এটা যদি কম্পাউন্ড করতে যাও তাহলে কি হবে? কম্পাউন্ড করতে যাওয়ার সময় আমাকে এখানে ওয়েনটা বসানো যাবে না, কারণ কম্পাউন্ড চেনের উপায় কি? অ্যান্ড অর বাট। এখানে আমাকে অ্যান্ড বসাতে হবে, বাদ বাকি যা আছে তা সব আগের মতো। তাহলে কি হবে? তাহলে এখানে আমাকে বসাতে হবে হচ্ছে হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, অথবা চাইলে তুমি লিখতে পারো হি ওয়েন্ট টু স্লিপ, দুইটা লিখতে পারো।
ক্লিয়ার হয়ে গেল। ঠিক পরেটাতে আসি একটু দেখো, while walking beside a hut he heard the crying of some babies। যখন while দেখবে তখন while থাকলে এই জিনিসটা while এর পরিবর্তে হয়ে যাবে when। কি হয়ে যাবে? while এর পরিবর্তে এখানে হয়ে যাবে when। ওকে, এই পরে আমার এই জিনিসটাকে একটু হলুদ কালি দিয়ে করলে মনে বেশি ভালো হয়, তাই না? তাই আমি এটা হলুদ কালি দিয়ে করতেছি। এখানে তুমি ওয়েন লিখে ফেলো, ওয়াইলের পরিবর্তে ওয়েন লিখলা। ওয়েন লেখার পরে কি করবা? ওয়েন লেখার পরে তুমি এইখানের ভার্বটার দিকে একটু তাকাও। হার্ড মানে ভার্বের পাস্ট ফর্ম। এখানে ভার্ব যা আছে এখানের ভার্বটা এই অনুযায়ী সেটা হবে না, কারণ ওয়েন যখন থাকবে তখন তোমাকে এই ভার্বটার সাথে এইখানে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। তার আগে একটু বলে দেই, সাবজেক্টটাকে আগে এখানে নিয়ে আসতে হবে। ওয়েনের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, হি হয়ে গেল। ওয়েনের পরে হি আসলো, এই পরে তুমি কি করবে? এই ভার্বটা প্রেজেন্ট থাকলে এই ভার্বটা হবে অ্যামিজার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ওয়াইলের বেলায়। এই ভার্বটা যদি তুমি পাস্ট ফর্ম দেখো তখন তুমি কি করবে? তখন এই ভার্বটাকে করবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে এখানে ওয়েন লিখলাম, তারপরে হি, তারপর দিলাম কি ওয়াজ ওয়াকিং। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই এটাকে আমি ওয়াজ অথবা ওয়্যার করে ফেললাম, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে ফেললাম। তারপরে ওয়েন হি ওয়াজ ওয়াকিং কথাটা দেওয়ার পরে বাদ বাকি যা আছে তা আমি লিখে দিব। বিসাইড আ হাট কমা হি heard the crying of some babies। গেল। এখন এইটাকে যখন তুমি কম্পাউন্ড করতে যাবে, কম্পাউন্ড করার সময় শুধুমাত্র এখান থেকে তুমি ওয়েনটাকে বাদ দিয়ে দাও, কমা যেখানে আছে সেখানে অ্যান্ডটা বসিয়ে দাও, আর এখান থেকে শুরু করো। তাহলে অ্যান্সারটা কি আসতেছে? অ্যান্সারটা এরকম আসতেছে যে হি ওয়াজ ওয়াকিং বিসাইড আ হাট অ্যান্ড হি হেয়ার্ড, পুরোটা লেখার জায়গা নাই তাই আমি একটু বলে দিই, হি হেয়ার্ড, তারপর টটো দিয়ে গেলাম দ্য ক্রাইং অফ সাম বেবিস, দ্যাটস ইট। ঠিক আছে, হি হার্ড দ্য ক্রাইং অফ সাম বেবিস, শেষ। তুমি যদি এখানে ওয়াইলের পরে আইএনজি দেখতে পাও, এই ভার্বটার উপর নির্ভর করবে যে এখানে এইটা কোন ফর্মে বসবে। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাকে অ্যামিজার প্লাস আইএনজি করতে হবে। এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে তোমাকে এটাকে ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। একদম ওয়াইল দিয়ে যেটা এখানে দেখলাম এইটা, এই দুইটা কি সেম, একেবারে সেম, মানে সেম অ্যাজ নাম্বার 2। ক্লিয়ার? এই দুইটা একেবারে সেম, তাই না করলেও চলবে। চলে আসি একটু পরেরটায়, লেখা আছে নন ফাইনাইট ভার্বে দ্য ড্রাইড ফ্লাওয়ার্স উইল প্লিজ সারা, এটা লেখা আছে। তাহলে এটা একটু আমরা করে নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ কি দ্য ড্রাইড ফ্লাওয়ার্স, আমরা কি করব? ফার্স্টে এখানে হচ্ছে দা লিখব, ড্রাইড শুষ্ক, ফ্লাওয়ার্স ফুল। আমি কি করব? এখানে আমি দেখতে পাচ্ছি কি কোন ফর্ম দেখতে পাচ্ছি বলো তো? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই জায়গায় হচ্ছে সাবজেক্টিভ নাউন আছে বা নাউন সাবজেক্ট আছে, যেটাই বলো তোমরা। তাই তোমাকে কি করতে হবে? আর্টিকেলটা তুমি তো ফার্স্টে দেখতে পাচ্ছ, এটা কোনো সমস্যা নাই। আর্টিকেলের পরে কমপ্লেক্স করার সময় নাউন সাবজেক্টটা নিয়ে আসতে হবে বা সাবজেক্টিভ নাউনটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম দ্য ফ্লাওয়ার। দ্য ফ্লাওয়ার করার পরে তুমি কি করবে জানো? দ্য ফ্লাওয়ার করার পর তুমি এখানে হু অথবা উইচ বসাবে। যেহেতু এখানে আছে কি ফ্লাওয়ার্স, তাই এখানে হয়ে যাবে হচ্ছে উইচ, উইচ হয়ে যাবে। উইচ হওয়ার পরে তারপরে যেহেতু ফ্লাওয়ার্স অনেকগুলো তাই উইচের পরে আসবে হচ্ছে আর।
হু অথবা উইচের পরে এইখানে সাবজেক্ট অথবা অবজেক্টের সংখ্যা অনুযায়ী ইজ অথবা আর, ওয়াজ অথবা ওয়্যার বসে। যেহেতু ফ্লাওয়ার্স আছে তাই এখানে আর হয়ে গেছে। এরপরে ড্রাইড বসবে। কোনটা বসবে? এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। বাদ বাকি যা আছে তা আগের মতোই বসে যাবে, এটা তার কোনো চেঞ্জ থাকতেছে না। ওকে, কিন্তু কম্পাউন্ড করার সময় ভালোতে কি হবে? কম্পাউন্ড করার সময় তোমাকে এই কাজটা করতে হবে, উইচ যেখানে আছে উইচটা বসানো যাবে না। এই যে এখানে যে তুমি ভার্বটা দেখতে পারবে শেষের দিকে যে ভার্বটা, এই শেষের দিকের ভার্বের এখানে তোমাকে ঠিক অ্যান্ড বসাতে হবে, অ্যান্ড বসাতে হবে। এবং এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে একটা কী বসাতে হবে? প্রোনাউন বসাতে হবে। আর সেই প্রোনাউনটা কী হতে পারে? এখানে দে। তোমরা ট্যাগ কোশ্চেন করার সময় নাউন থেকে প্রোনাউন কীভাবে করতে সেটা শিখেছো। যেমন ছেলে বা তার নাম থাকলে হি, মেয়ে বা তার নাম থাকলে সি, বস্তু থাকলে ইট, চাঁদ নদী বা দেশ থাকলে সি, সূর্য বা পাহাড় পর্বত থাকলে হি, দা প্লাস নাউন অথবা প্লুরাল থাকলে দে, এরকম না? তাই এইটা করতে হবে তোমাকে। তাহলে এইখানে তোমাকে বসাতে হবে সব মিলিয়ে দ্য ফ্লাওয়ার্স আর dried and they will please Sarah. ঠিক আছে, ঝামেলা নাই তো? আশা করি থাকার কথা না। এরপরে নাউন ফ্রেজ। কীভাবে বুঝবো এটা নাউন ফ্রেজ? যখন তুমি কোনো সেন্টেন্সের মধ্যে সর্বপ্রথম আর্টিকেল দেখতে পাও, কি দেখতে পাও? আর্টিকেল। ওকে, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পর যখন তুমি দেখতে পাও অ্যাডজেক্টিভ, তারপরে যখন তুমি দেখতে পাবে সাবজেক্ট, নাউন সাবজেক্ট হোক সেটাও কোনো সমস্যা নাই, নাউন অবজেক্টও হইতে পারে, নাউন সাবজেক্টও হইতে পারে, নাউন অবজেক্টও হইতে পারে। ওকে, যেমন এখানে আছে, এটা কি? এটা হচ্ছে গিয়ে নাউন অবজেক্ট, নাউন অবজেক্ট, তাই না? যখন তুমি কোনো সেন্টেন্সের শুরুতে বা শেষে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সাবজেক্ট অথবা নাউন অবজেক্ট দেখতে পাও, তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, দেখাই দিচ্ছি কীভাবে থাকে। এখানে যে শুধুমাত্র অ্যাডজেক্টিভই থাকে তাও কিন্তু না, অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্বও থাকতে পারে, যেমন এখানটায় আছে। ওকে, আমরা প্রত্যেকটা একটু দেখে নিব কীভাবে করতে হবে। আ ফ্রুগাল ম্যান শাইনস ইন লাইফ। তুমি কি করবে? তোমাকে ফার্স্টে এই কাজটা করতে হবে। সর্বপ্রথমে তোমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভ, সরি আর্টিকেল। আর্টিকেলের পরে আসবে হচ্ছে গিয়ে সাবজেক্টটা। সাবজেক্টে কি আছে? ম্যান। একটু বলে রাখি, সাবজেক্ট অনুযায়ী আর্টিকেল এ বা অ্যান হইতে পারে, আর্টিকেলের চেঞ্জ আসতে পারে। এখন যেহেতু এখানে ম্যান আছে, তার মানে তোমাকে কি করতে হবে? হু বসাতে হবে। কারণ আমরা জানি ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে উইচ অথবা দ্যাট, তাই না? এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্ব অনুযায়ী তোমাকে এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এরপরে আসো ফ্রুগাল। ফ্রুগাল অর্থ কি? মিতব্যয়ী, তাই না? ফ্রুগাল অর্থ মিতব্যয়ী। তারপরে বাদ বাকি যা আছে তা বসে যাবে। অর্থাৎ আ ম্যান হু ইজ ফ্রুগাল শাইনস ইন লাইফ। ঠিক আগেরটার মতোই চেঞ্জটা হবে। কম্পাউন্ড করার সময় কি করবে? কম্পাউন্ড করার সময় এখানে তুমি ফ্রুগাল দেখতে পাচ্ছ, যাই হোক এখানে হুটা আছে, হুটা বসবে না। এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে তোমাকে এখানে একবার অ্যান্ড বসাতে হবে, এবং তারপরে যেহেতু এটা ম্যান, ঠিক আছে, এই অনুযায়ী তোমাকে এখানে বসাতে হবে হি। এরপরে আসো বাদ বাকিগুলো আমরা কীভাবে করবো, বা এই চেঞ্জটা আমরা কীভাবে করবো একটু দেখে নেই। এই চেঞ্জটা হবে ঠিক এইভাবে, আ ম্যান, হু তো বসবে না, হু না বসে ইজ হয়ে যাবে। এরপরে দেখো ফ্রুগাল, এবার লিখলাম অ্যান্ড হি শাইনস ইন লাইফ।
এই চেঞ্জটা আর এই চেঞ্জটা একই, খালি একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট, আর কিচ্ছু না। যেমন এটাও যদি দেখাই তাহলে ওই অনুযায়ী আমি চেঞ্জটা করতেছি। ফার্স্টে আই হ্যাভ আছে, তুমি আই হ্যাভ বসাও, কোনো প্রবলেম নাই। আই হ্যাভ বসালে এরপর তুমি কি দেখতে পাবে, এরপর তোমাকে করতে হবে কি আর্টিকেল এবং নাউন অবজেক্টটাকে একসাথে আনতে হবে। আমি আনলাম আই হ্যাভ আ কাউ। এখন কাউ মানে গরু, গরু তো আর ব্যক্তি না, তাই না? তা তোমাকে কি করতে হবে, উইচ বসাতে হবে। এই যে দেখো এখানে আই হ্যাভ আছে, হ্যাভ আছে না, তার মানে হ্যাভটা কি প্রেজেন্টে আছে, তাই তোমাকে এখানে কি করতে হবে, এইটা অনুযায়ী এখানে ইজ বসাতে হবে। এরপর তুমি যে ব্ল্যাকটা আছে না অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এখানে নিয়ে আসো, হয়ে গেল আই হ্যাভ আ কাউ হুইচ ইজ ব্ল্যাক। এরপরে তুমি কি করবে, যদি এখানে তোমার এইভাবে থাকে হুইচ থাকে, হুইচটাকে উঠাই দিবে, উঠাই দিয়ে এটার পরিবর্তে তোমাকে বসাতে হবে হচ্ছে অ্যান্ড, তারপরে ইট, আর কিছু বসানোর দরকার নাই, বাদ বাকি চেঞ্জ আগের মতোই হবে। তাহলে লিখলে কি আই হ্যাভ আ কাউ অ্যান্ড ইট ইজ ব্ল্যাক। গেল। এখন এখানে তুমি কি করলে, এখানে আ ভেরি গুড ম্যান আছে, এবার আছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, দুইটা আছে তাই না, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আ ভেরি গুড ম্যান যদি থাকে তুমি কি করতে, এখানে যেমন আ ফ্রুগাল ম্যান ছিল, তুমি কি করলে আ ম্যান হু ইজ ফ্রুগাল। তার মানে এখানে আ ভেরি গুড ম্যান থাকলে তুমি কি করবে আ ম্যান হু ইজ ভেরি গুড। তার মানে এখানে চেঞ্জ এইটুকুই। যদি আ ফ্রুগাল ম্যান থাকলে তুমি করো আ ম্যান হু ইজ ফ্রুগাল, কমপ্লেক্স করার সময় আ ভেরি গুড ম্যানকে তুমি করবে আ ম্যান হু ইজ ভেরি গুড। বাদ বাকি চেঞ্জগুলো এই 1 নম্বরে যেমন 3 নম্বরে তেমনই, খালি এই জায়গায় নতুন করে একটা অ্যাডভার্ব যুক্ত হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। চলে আসো পরেরটাতে। আনফরচুনেটলি যদি শুরুতে তুমি অ্যাডভার্ব দেখতে পাও, তারপর সিম্পল সেন্টেন্স দেখতে পাও, তাহলে কীভাবে করতে হবে, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। আনফরচুনেটলি থাকলে ইট ইজ আনফরচুনেট বসাতে হবে কমপ্লেক্সে, আর কোনো চেঞ্জ নাই। আর যখন তুমি কম্পাউন্ড করতে যাবে, কম্পাউন্ড করার সময় তোমাকে শেষে বসাতে হবে অ্যান্ড ইট ইজ আনফরচুনেট। ওকে, অ্যান্ড ইট ইজ আনফরচুনেট, এই কথাটা বসাতে হবে। বাদ বাকি যা আছে তা সব আগের মতোই থাকবে। তাহলে কমপ্লেক্সের আনসার কি হয়, ইট ইজ আনফরচুনেট দ্যাট হি ফেইলড টু আন্ডারস্ট্যান্ড ইট। আর এখানে কম্পাউন্ড করার সময় হি ফেইলড টু আন্ডারস্ট্যান্ড ইট and it is unfortunate. That is the answer. আর কোনো ঝামেলা নাই। সো এই ছিল হচ্ছে টোটাল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি কিছু কথা তোমাদেরকে বলি, এখানে আমি যা শিখেছি সবগুলো স্কুল এবং কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এর বাইরে কিছু আসবে না। এর মধ্যেও কিছু কিন্তু আছে। কিন্তুটা কি, প্রত্যেকটা জিনিসেরই কিছু এক্সটেন্সিভ রুল থাকে বা ব্যাপক পরিধি থাকে। এর পরেও আমাদের আরও কিছু জানার প্রয়োজন আছে, ঠিক আছে, আরও কিছু জানার প্রয়োজন আছে যেগুলো এর মধ্যে এসে থাকে, সেগুলো আমরা একসময় জেনে নিব। আর যারা এখনও পর্যন্ত ইবিআই কোর্সে ভর্তি হও নাই তারা দ্রুত জয়েন করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।